ক্লাস 12 আজকে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝে যদি ডাইইলেকট্রিক দেওয়া হয় তাহলে কি হবে সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। এবার সেটা বলার আগে প্রথমেই জেনে নিই যে ডাইইলেকট্রিক কী জিনিস। ডাইইলেকট্রিক অ্যান্ড দেয়ার পোলারাইজেশন। ডাইইলেকট্রিক কি আসলে একটা হলো ইনসুলেটর। তোমরা জানো যে 3 ধরনের হলো পদার্থ হয়, একটা হলো কন্ডাক্টর, একটা হলো ইনসুলেটর, একটা হলো সেমিকন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর যাদের মধ্যে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে, ইনসুলেটর যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, তাই না? তাহলে এই যে মুক্ত ইলেকট্রন না থাকার জন্য ইনসুলেটর কী করে, তড়িৎ পরিবহন করে না। কিন্তু যদি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড যদি প্রয়োগ করা হয় তবে এদের মধ্যে একটা সামান্য গতি দেখতে পাওয়া যায়। এই গতিটা হলো মাইক্রোস্কোপিক, ঠিক আছে? যে এদের একদম খুব সামান্য একটু হলো নড়াচড়া করে এলে, যেটা কিনা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, সেজন্য এদের মোশনটাকে মাইক্রোস্কোপিক মোশন বলা হয়ে থাকে। এই মাইক্রোস্কোপিক মোশন যদি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা যায় তাহলে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই কারণে এদের কিছু হলো ইলেকট্রিক প্রপার্টিস তৈরি হয়, ঠিক আছে? এই কারণে কিছু ইলেকট্রিক প্রপার্টিস তৈরি হয় এই যে মাইক্রোস্কোপিক মোশনের জন্য। তার ফলে কী হয় যে এরা তার মানে ইলেকট্রন, তাহলে কী হবে যে চার্জগুলো যদি হলো তোমার মোশন হয় তাহলে এদের মধ্যে একটা হলো একজন আরেকজনের উপর একটা হলো ফোর্স প্রয়োগ করবে, তাই না? সেটা বল প্রয়োগ করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্রয়োগ করে, ঠিক আছে? যেমন তোমরা ইনসুলেটরের উদাহরণ মোম, জল, রাবার, এগুলো সমস্তই হলো কাঠ, পাথর ইত্যাদি, এগুলো সমস্তই হলো ডাইইলেকট্রিক। এবার দেখো এই ডাইইলেকট্রিক সাবস্টেন্সের মধ্যে দু ধরনের সাবস্টেন্স পাওয়া যায়, দু ধরনের মলিকুল পাওয়া যায়। একটা হলো পোলার মলিকুল, একটা হলো নন পোলার মলিকুল, ঠিক আছে? পোলার মলিকুল এবং নন পোলার মলিকুল। তাহলে কি বলছে, তাহলে ডাইইলেকট্রিক আসলে হলো একটা ইনসুলেটর যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু বাইরে থেকে যদি হলো এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয় তাহলে এদের কিছু মাইক্রোস্কোপিক মোশন দেখতে পাওয়া যায়। এই মাইক্রোস্কোপিক মোশনের জন্য কিছু ইলেকট্রিক প্রপার্টিস এদের মধ্যে তৈরি হয়। ইলেকট্রিক প্রপার্টিসগুলোর মধ্যে একটা হলো যে এরা একে অপরের উপর একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিচ্ছে, ঠিক আছে? এবার দেখো ডাইইলেকট্রিক সাবস্টেন্স তাহলে কী হবে, সাবস্টেন্সের মধ্যে কী থাকে, পোলার মলিকুল আর হলো নন পোলার মলিকুল। তাহলে প্রথমে আমরা আলোচনা করি হলো পোলার মলিকুল কাকে বলা হয়। পোলার মলিকুল মানে পোল আছে, তাই না? পোল মানে কি, মেরু আছে, ঠিক আছে? তাহলে এমন একটা মলিকুল যাদের পরমাণুগুলির ধনাত্মক এবং হলো ঋণাত্মক আধানের মধ্যে সর্বদা একটা দূরত্ব থাকে, একটা গ্যাপিং থাকে। যেমন পোলের মধ্যে একটা ধনাত্মক পোল কাকে বলা হয়, বা মেরু হলো ধনাত্মক এবং ঋণাত্মক যদি হলো এরকম যদি কিছুটা দূরত্বে থাকে তাহলে এদের মাঝখানে যদি পার্মানেন্ট একটা গ্যাপিং থাকে, একেই বলা হচ্ছে তোমার পোল, তাই না? ডাইপোল বলা হয়ে থাকে। ডাই মানে হলো দুটো। আচ্ছা, তাহলে কি দেখাচ্ছে, তাহলে পোলার মলিকুলকে যে সমস্ত পরমাণুগুলির মধ্যে পজিটিভ এবং হলো নেগেটিভ যে তোমার চার্জগুলো আছে তাদের মধ্যে একটা সবসময় দূরত্ব থাকবে। এদেরই বলা হচ্ছে, এদের মানে দূরত্ব থাকার জন্য এদের ডাইপোল বলা হয় এবং এদের জন্য একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে, তাই না? দ্বিমেরু ভ্রামকও থাকে। তাহলে ডাইপোল মোমেন্ট, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে, যাদের রেঞ্জ হলো 10⁻³ সেমি অর্ডারে থাকে। যেমন কি তোমার দেখো H2O একটা হলো ওয়াটার মলিকুল, তাই না? ওয়াটার মলিকুলে তাহলে কী হবে, হাইড্রোজেন হলো দুটো আছে, হাইড্রোজেন তাহলে ধনাত্মক, আর অক্সিজেন আছে হলো ঋণাত্মক, ঠিক আছে? তাহলে এই যে নেগেটিভ চার্জ অক্সিজেনের মধ্যে এর কেন্দ্রটা কি, এই যে নেগেটিভ চার্জ আছে এটার সেন্টার কোথায়, এটার সেন্টার অফ মাস হলো এটার মধ্যে আছে, ঠিক আছে? এই ঋণাত্মক আধানের মধ্যে আছে। আর এই যে হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, এদের যে সেন্টার অফ মাসটা, এদের কেন্দ্রটা কোথায় আছে, এদের যদি একটা সরল রেখা দিয়ে যোগ করা যায় তাহলে সেই সরল রেখার যে মধ্যবর্তী জায়গা মাঝখানে হলো এই দুটো ধনাত্মক চার্জের হলো কেন্দ্রবিন্দু আছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তার মানে কি, এই যে ঋণাত্মক চার্জের এটা হলো কেন্দ্রবিন্দু, এটা হলো ধনাত্মক চার্জের কেন্দ্রবিন্দু। ঋণাত্মক এবং ধনাত্মক চার্জের কেন্দ্রবিন্দু তার মানে কি, এরা হলো এই রকম ব্যবহার করবে, -Q এবং +Q একটা পার্মানেন্ট ডিস্টেন্স থাকবে। তার মানে এই যে এই জায়গাটা এটা কি একটা ডাইপোলের মতো ব্যবহার করবে, তাই জন্য এদের একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে, তাই না? কতক্ষণ থাকবে, যে ইলেকট্রিক ফিল্ড থাকলেও থাকবে, ইলেকট্রিক ফিল্ড না থাকলেও থাকবে। এটা আমরা সম্পূর্ণটাই আলোচনা করছি অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তাহলে বাইরের যদি হলো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা, বাইরের ফিল্ডটা না থাকে, তা সত্ত্বেও এদের মধ্যে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে। বুঝতে পারলে? কারণ কি, কারণ এই যে ধনাত্মক এবং হলো ঋণাত্মক আধানের কেন্দ্রবিন্দুগুলো একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, এবং এই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য এরা একটা ডাইপোলের মতো কাজ করে এবং এদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে। যখন ওরা ইলেকট্রিক ফিল্ড না থাকে তারা সাবস্টেন্সের ভিতর কীভাবে থাকে, এরকম র্যান্ডমলি থাকে, এরকমভাবে র্যান্ডমলি ভেতরে থাকে। এই কারণে হলো এদের হলো একজন আরেকজনের চার্জকে নিউট্রাল করে দেয়, এই কারণে ইনসুলেটারে কোনো চার্জ থাকে না। বুঝতে পারলে? আচ্ছা,
এবার দেখো যদি ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে কি হবে, যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এটা হলো এই যে -q + q একটা ডাইপোলের মতো ব্যবহার করবে, তাই না। এখানে হলো একটা হলো স্ট্রেংথের একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম। তাহলে স্ট্রেংথের ইলেকট্রিক ফিল্ড দেওয়া হলে কি করবে, এই ডাইপোলটার উপর একটা হলো টর্ক কাজ করবে, তাই না। মানে টর্ক মানে কি, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস সেপারেটেড বাই এ ডিস্টেন্স। ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস, এই যে +q এখানে আছে, +q-র উপর F = QE এদিকে প্রয়োগ করবে, -q এর উপর F = -QE এদিকে প্রয়োগ করবে। ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ, তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ কী করবে, নিমেল একটা টর্ক তৈরি করবে যাতে, ঠিক আছে। তাহলে টর্কটা কী করবে, ডাইপোলটাকে অ্যালাইন করতে যাবে টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। তার মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সেই দিকেই ডাইপোলটাকে হলো দাঁড় করাতে যাবে, বুঝতে পারলে। তাহলে ডাইপোলটা এদের মাঝখানে হলো +q - q এদের মাঝখানে ডিস্টেন্স হলো 2a। তাহলে ডাইপোল যেভাবে হলো টর্ক বের করে সেরকম হলো ফোর্স ইন্টু হলো ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স ইন্টু হলো 2a সেভাবে বের করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী করবে, তাহলে মেন আমরা জিনিসটা বলছি যে যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তাহলে কী করবে, তাহলে হলো এই যে ডাইপোলটা, এই ডাইপোলের উপর হলো বা হলো তোমার পোলার মলিকুলের উপর একটা হলো টর্ক প্রয়োগ করে। টর্ক প্রয়োগ করার জন্য পোলার মলিকুলটা কী করে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে সেই দিকে হলো অ্যালাইন হবে, সেই বরাবর হলো সেই ডিরেকশানে হলো অ্যালাইন হবে, বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ কিনা কী বলছে, এদের হলো এবার পোলারাইজড হবে, এরা পোলারাইজড হবে। এতক্ষণ ছিল হলো ডাইপোল ছিল, এতক্ষণ হলো একটা মলিকুল ছিল, পোলার মলিকুল। এবার পোলার মলিকুলে পোলারাইজেশন হচ্ছে, টর্ক প্রয়োগ করার ফলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে এরা হলো অ্যালাইন হবে এবং এদের পোলারাইজেশন হবে। এবার যত হলো ইলেকট্রিক ফিল্ড মানে ফিল্ড স্ট্রেংথ যত বাড়বো তত হলো এদের পোলারাইজেশনের মান হলো বৃদ্ধি পাবে। আর কী হবে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার যত হলো ডিক্রিজ করবে তত পোলারাইজেশনটা ইনক্রিজ করবে, বুঝতে পারলেন। তাহলে এরকম যেমন আমি H2 এর ক্ষেত্রে বললাম, এরকম আরও আছে, হাইড্রোজেন ক্লোরাইড আছে, হাইড্রোজেন ক্লোরাইডও হলো এরকমই ডাইপোল মোমেন্ট হলো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে, এরা হলো পোলার মলিকুল, বুঝতে পারলে তো। আচ্ছা, এবার দেখি আমরা নন পোলার মলিকুলের ক্ষেত্রে কী হবে। তাহলে নন পোলার মলিকুল তার মানে বুঝতে পারলে পোলার মলিকুল হলো পার্মানেন্ট হলো পজিটিভ এবং নেগেটিভ আধানের মধ্যে হলো পার্মানেন্ট হলো কিছুটা দূরত্ব থাকবে, কিন্তু হলো নন পোলার মলিকুলে এদের মাঝখানে কোনো দূরত্ব থাকে না, নেগেটিভ আর পজিটিভ চার্জের মাঝে কোনো নির্দিষ্ট দূরত্ব থাকে না। এরা কি করে, একজন আরেকজনের উপর কোয়েনসাইড করে, মানে কি ধনাত্মক এবং ঋণাত্মক আধানের কেন্দ্র পরস্পরের উপর সমাপতিত হয়। সমাপতিত হওয়া মানে কি, এই যে এখানে হলো ধনাত্মক আছে, এর মধ্যেই হলো ঋণাত্মক আছে, এটা একসাথে কেন্দ্রগুলো মিশে যায়। কেন্দ্রগুলো মিশে যাওয়ার জন্য এদের পার্মানেন্ট কোনো হলো ডিস্টেন্স থাকে না, পার্মানেন্ট ডিস্টেন্স না থাকলে তারা ডাইপোলের মতো কাজ করবে না, তার মানে এদের হলো পোল থাকবে না, এটা হলো নন পোলার মলিকুল। যেমন কি হাইড্রোজেন পরমাণু, যেমন হলো কার্বন ডাইঅক্সাইড পরমাণু। দেখো হাইড্রোজেন পরমাণু এরকমভাবে গঠন করবে, ঠিক আছে। দেখে হলো কার্বন ডাইঅক্সাইড CO2 দুইটা O আর এখানে C, ঠিক আছে। আচ্ছা, এই কারণে এদের মধ্যে কোনো ডাইপোল হলো তৈরি হয় না, ঠিক আছে। ডাইপোল যদি তৈরি না হয় তাহলে কি ডাইপোল মোমেন্টও থাকবে না, ডাইপোল মোমেন্ট না থাকবে না, ঠিক আছে। যদি ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, তার মানে বাইরে থেকে যদি কোনো ফিল্ড না দেওয়া হয় তাহলে এদের মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট থাকে না, এরা হলো নন পোলার মলিকুল। এক্সাম্পল কি, যেমন হলো হাইড্রোজেন মলিকুল, যেমন হলো কার্বন ডাইঅক্সাইড মলিকুল, যেমন হলো নাইট্রোজেন মলিকুল, বুঝতে পারলে। এবার যদি বাইরে থেকে আমি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি দিই তাহলে কি হবে, তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এটার উপর, তার মানে এবার ডাইপোল নন পোলার মলিকুলগুলোকে আমি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের উপর বসিয়ে দিলাম, তার মানে এবার কি করবে, এবার এই ইলেকট্রিক ফিল্ডটা এটার উপর বল প্রয়োগ করবে, তাই না, আধানগুলোর উপর বল প্রয়োগ করবে। কী করবে, ধনাত্মক আধানের উপর বল প্রয়োগ করবে, ধনাত্মক আধান কী হবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে সেই দিকে কিছুটা ডিসপ্লেসড হবে। নেগেটিভটা কী করবে, যে ঋণাত্মক আধান কী করবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে তার বিপরীত দিকে আরেকটু হলো চলে যাবে, তাহলে একদিকে হলো ধনাত্মক চলে যাচ্ছে, একদিকে ঋণাত্মক চলে যাচ্ছে। এই যে বিপরীত দিকে যাওয়ার জন্য এদের মধ্যে কিছুটা ডিস্টেন্স তৈরি হবে, এই কিছুটা ডিস্টেন্স তৈরি হওয়ার জন্য কি করবে, এটা একটা হলো এটা পোলারাইজড হচ্ছে এবার, তাহলে তখন এরা পোলারাইজডের মতো ব্যবহার করবে এবং এদের একটা পার্মানেন্ট বলছি না, এটা হলো ইনডিউসড ডাইপোল মোমেন্ট তৈরি হবে। তার মানে একদিকে হলো ধনাত্মক, একদিকে হলো ঋণাত্মক আছে এবং এদের মাঝখানে একটা ইনডিউসড ডাইপোল মোমেন্ট তৈরি হবে।
তাহলে কি হলো, যদি প্রথমে হলো যে নন পোলার মলিকুল ছিল, নন পোলার মলিকুলগুলোর মধ্যে কোনো পার্মানেন্ট ডিস্টেন্স ছিল না, এই জন্য এদের কোনো ডাইপোল ছিল না, ডাইপোলের মতো ব্যবহার করবে না, এদের কোনো ডাইপোল মোমেন্ট থাকবে না। ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, যখন হলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এগুলোকে স্থাপন করা হবে, তখন ইলেকট্রিক ফিল্ড কী করবে, এই আধানগুলোর উপর হলো বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করার ফলে ধনাত্মক আধান ইলেকট্রিক ফিল্ডের দিকে এবং ঋণাত্মক আধান ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে কিছুটা পরিমাণ ডিসপ্লেসড হবে। এই ডিসপ্লেসড হওয়ার জন্য এদের মধ্যে একটা গ্যাপিং তৈরি হবে। এই গ্যাপিংয়ের জন্য একটা হলো এটা ডাইপোলের মতো ব্যবহার করবে এবং এদের একটা হলো ডাইপোল মোমেন্ট তৈরি হবে। ঠিক আছে, এদের হলো ডাইপোল মোমেন্ট তৈরি হবে। তাহলে এই ডাইপোল মোমেন্ট কতক্ষণ থাকবে, যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড থাকবে ততক্ষণ পর্যন্ত এদের ডাইপোল মোমেন্ট থাকবে। যদি ইলেকট্রিক ফিল্ডটা সরিয়ে নিই তাহলে এদের ডাইপোল মোমেন্টটা হলো আর থাকবে না। বুঝতে পারলে? অর্থাৎ কি না, এই মলিকুলগুলো হলো পোলারাইজড হচ্ছে। তাহলে যদি একটা ডাইইলেকট্রিক স্ল্যাবকে এরকম একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি বসানো হয়, একটা ডাইইলেকট্রিক স্ল্যাবকে যদি ইলেকট্রিক ফিল্ডে বসানো হয় তাহলে কি দাঁড়াবে? তাহলে এরকম একটা ডাইইলেকট্রিক স্ল্যাব, এই যে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব এরকম আছে, এটাকে হলো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে হলো বসাচ্ছি আমি। এইরকম এই যে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এর মধ্যে হলো বসাচ্ছি, ডাইইলেকট্রিক স্ল্যাবটাকে বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার কি বলছে, তাহলে ডাইইলেকট্রিক স্ল্যাবের মধ্যে কি হচ্ছে, প্রচুর পরিমাণে হলো ধনাত্মক এবং হলো ঋণাত্মক যেটা থাকে, তাহলে নেগেটিভ পজিটিভ এরকম হলো মলিকুলগুলো আছে। এবার দেখো যে ভেতরেরটা আছে, এই যে এইখানে যে ডটেড লাইন দিয়ে দেখা যাচ্ছে, এই জায়গাটায় হলো চার্জটা হলো নিউট্রাল হয়ে যাবে, একজন আরেকজনকে হলো নিউট্রাল করে দেবে। তাহলে কোথায় থাকবে, এই ফেজে থাকবে না, এই ফেজে একটা, এই ফেজে একটা, এই ফেজে হলো ঋণাত্মক, এই ফেজে হলো ধনাত্মক থাকবে। এই জন্য ধনাত্মকের জন্য একটা হলো পজিটিভ চার্জ ডেন্সিটি তৈরি হবে, ঋণাত্মকের একটা নেগেটিভ চার্জ ডেন্সিটি তৈরি হবে। তাহলে ভেতরে কিন্তু এই যে ভলিউমটা যদি আমি ধরি, এই ভলিউমের মধ্যে কিন্তু জিরো, এর মধ্যে কোনো আধান নেই, এটা হলো জিরো, কিন্তু কি শুধুমাত্র এই সারফেসে আর এই সারফেসে আছে। ঠিক আছে, তাহলে এই দুইটা সারফেসে থাকার জন্য, দুটো সারফেসে থাকার জন্য এদের মধ্যে একটা হলো তোমার ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। তাহলে আমার এমনি অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হলো এই দিকে ছিল, এইদিকে ছিল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ডাইইলেকট্রিক যখন রাখলাম তখন হলো অপোজিট দিকে হলো ইলেকট্রিক ফিল্ড কিছুটা পরিমাণ তৈরি হলো। তার মানে এই যে পোলারাইজেশনের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, তার জন্য অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডেরটা একটু কমে গেল, তাই না, ভ্যালুটা কমে গেল। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কী দাঁড়াচ্ছে, E0 মাইনাস ইপি। E0 আমি প্রাথমিক ধরলাম ইলেকট্রিক ফিল্ড, ইপি হলো উল্টো দিকে যাচ্ছে, তার মানে হলো নেট ইলেকট্রিক ফিল্ড হলো E=E0 মাইনাস ইপি। এটা কোথায় থাকবে, ডাইইলেকট্রিকের ভিতরে এটা হলো থাকবে। তার মানে কি অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডের থেকে এটা হলো কমে যাবে। বুঝতে পারলে? এবার দেখো দুটো হলো স্পেশাল কেস দেখি, যদি E0 হলো বেশি হয় আর E0 যদি কম হয়। যদি E0 বেশি না হয় তাহলে কি হবে, তাহলে পোলারাইজেশন হলো ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড। পোলারাইজেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নেট ইলেকট্রিক ফিল্ড। তাহলে পোলারাইজেশন P= প্রপোর্শনাল টু E, তাহলে P= হলো এপসাইলন জিরো কাই ই। এটাকে বলে সাসপেক্টিবিলিটি। ঠিক আছে, ডাইইলেকট্রিকের সাসপেক্টিবিলিটি। বুঝতে পারলে? এই এটাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিকের সাসপেক্টিবিলিটি। তাহলে যদি E0 যদি বেশি না হয়, তার মানে কি, যেই তোমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আমি হলো ডাইইলেকট্রিকটাকে বসাচ্ছি, সেখানে যদি হলো বেশি, সেই ইলেকট্রিক ফিল্ডটা যদি বেশি না হয়, তাহলে পোলারাইজেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নেট ইলেকট্রিক ফিল্ড। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডের জন্য এখানে আমার একটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টটা হলো কাই, সাসপেক্টিবিলিটি অফ দ্য মিডিয়াম। ঠিক আছে, সাসপেক্টিবিলিটি অফ দ্য ডাইইলেকট্রিক। এবার যদি ইপি যদি বেশি হয়, তার মানে কি বলছে, যদি হলো E0টা যদি হলো বেশি হয়, তার মানে কি, যেটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা আমি প্রয়োগ করলাম সেটার মান যদি বেশি হয়, তাহলে কি হবে, একটা ডাইইলেকট্রিক হলো কন্ডাক্টরের মতো ব্যবহার করবে। কন্ডাক্টরের মতো ব্যবহার করার অর্থটা কি, যে এটার মধ্যে হলো প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন তৈরি হবে এবং মুক্ত ইলেকট্রনের জন্য হলো এটা হলো প্রচুর পরিমাণ তড়িৎ চালনা করতে সক্ষম হবে। বুঝতে পারলে? তার মানে যদি হলো বেশি ইলেকট্রিক ফিল্ডের এখানে যদি ডাইইলেকট্রিককে হলে বসানো হয়, তার মানে সেই বেশি ইলেকট্রিক ফিল্ডটা এটার উপর এতটাই পরিমাণ বল প্রয়োগ করবে, তার মানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে হলো মানে মলিকুলগুলো ভাঙতে থাকবে। যত বেশি পরিমাণ মলিকুল ভাঙবে, মানে ফোর্স প্রয়োগ করার জন্য বেশি হলো মলিকুলগুলো ভাঙবে, যত ভাঙবে তত হলো এদের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে। মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়লে পরে ডাইইলেকট্রিক একটা কন্ডাক্টরের মতো ব্যবহার করবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো এই ডাইইলেকট্রিকটাকে যদি আমি হলো কোথায় স্থাপন করবো, এটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটারের মধ্যে হলো রাখবো। তাহলে ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার আর
উইথ এ ডাইলেকট্রিক স্ল্যাব। ঠিক আছে, তাহলে এর আগের দিন আমরা দেখেছিলাম যে ডাইলেকট্রিক স্ল্যাব না থাকার জন্য প্যারালাল প্লেটের ক্যাপাসিটেন্স হলো এক ধরনের ছিল, তাই না? ডাইলেকট্রিক প্লেট না থাকার জন্য প্যারালাল প্লেটের ক্যাপাসিটেন্স হলো এক ধরনের ছিল। এবার ডাইলেকট্রিক যখন রাখলাম তখন তার ফলে প্যারালাল প্লেট যেগুলো থাকবে সেই প্যারালাল প্লেটের ক্যাপাসিটেন্সটা হলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে যদি ডাইলেকট্রিক না থাকে তাহলে সমান্তরাল পাতধারকের ধারকত্ব কত ছিল? C0 = এপসাইলন 0 A/D। ঠিক আছে, এপসাইলন 0 A/D এরকম ছিল। আচ্ছা এবার দেখো, তাহলে যদি হলো ইলেকট্রিক ফিল্ড হলো, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত ছিল? E0 = সিগমা বাই হলো এপসাইলন 0, তাহলে কিউ বাই এপসাইলন 0। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার যদি আমি ডাইলেকট্রিকটাকে হলো এর ভেতরে বসাই তাহলে কি হবে? ডাইলেকট্রিক যার থিকনেস হলো কত? তার থিকনেস হলো টি। ঠিক আছে, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটার যার হলো প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ এখানে হলো দেওয়া আছে, একটা প্লেটে প্লাস কিউ একটা প্লেটে মাইনাস কিউ, এদের মধ্যে ডিস্টেন্স হলো ডি। তাহলে যখন ডাইলেকট্রিকটাকে প্লেস করা হবে তখন কি করবে? এই যে নেগেটিভ চার্জ, এর যে ডাইলেকট্রিকের যে সারফেসটা পাবে সেই ফেসের মধ্যে হলে কী করবে? অপোজিট চার্জ ইনডিউসড করবে, তার মানে এই প্রান্তে হলো পজিটিভ করবে, আর ওপরের যেটাই হলো পজিটিভ আছে সেটা হলো ডাইলেকট্রিকের ভেতরের যে প্রান্তটা আছে সামনে পাচ্ছে সেখানে হলো নেগেটিভ চার্জ ইনডিউসড করবে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ চার্জ ইনডিউসড করার জন্য কী হবে? ভেতরে একটা হলো ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তার মানে এবার ডাইলেকট্রিকটাকে পোলারাইজড হচ্ছে। এবার পোলারাইজড হওয়ার জন্য ডাইলেকট্রিকের ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যার ডিস্টেন্সটা দেখো হলো যে নিচের প্লেট থেকে হলো ওপরের প্লেটের দিকে, পজিটিভ থেকে হলো নেগেটিভের দিকে হচ্ছে। ঠিক আছে, আর ওপরের যে তোমার আগেরটার জন্য হলো যে ইলেকট্রিক ফিল্ড ছিল প্যারালাল প্লেটের জন্য, সেটা ওপর থেকে নিচের দিকে আসছে। ঠিক আছে, এবার ডাইলেকট্রিক দেখো প্যারালাল প্লেটের মাঝখানে রাখলে তাহলে পোলারাইজড হয়ে গেল। পোলারাইজড হওয়ার জন্য এখানে মাইনাস কিউপি এখানে প্লাস কিউপি চার্জ হলো ইনডিউসড হয়ে গেল। এবার ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে তার মান কত হবে? তাহলে এই পোলারাইজেশনের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, সেটা সিগমা পি বাই এপসাইলন 0। ঠিক আছে, যেখানে সিগমা কি বলছে? পোলারাইজিং ডেন্সিটি, তাহলে পোলারাইজিং ডেন্সিটি কত? কিউ বাই এ। ঠিক আছে, কিউ বাই এ। আচ্ছা তাহলে কি দাঁড়ালো এখানে? পি বাই হলো এপসাইলন 0। ঠিক আছে, এ তাহলে মোট তড়িৎ ক্ষেত্র কী হচ্ছে? কিছুটা পরিমাণ কমে যাচ্ছে। তাহলে প্রথমেরটার জন্য তড়িৎ ক্ষেত্র হলো ই ছিল, এইটা হলো মাইনাস হলো ইপি হয়ে যাচ্ছে, তাহলে E0 মাইনাস ইপি। ঠিক আছে, E0 মাইনাস ইপি তাহলে সমান সমান কত হচ্ছে? E0 বাই হলো কে, যেখানে হলো কে কত? কে হলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে ই ফিল্ড থাকবে কোথায়? ই ফিল্ডটা থাকবে হলো টি বেধের যে স্ল্যাবটা আছে তার মধ্যে থাকবে। ঠিক আছে, আর E0 থাকবে হলো বাদবাকি যে ডি মাইনাস টিটা আছে সেই বেধের মধ্যে থাকবে। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, ই ফিল্ড থাকবে হলো টি বেধের যে স্ল্যাবটা আছে তার মধ্যে থাকবে, আর যেটা হলো E0 মাইনাস থাকবে বাদবাকি হলো ডি মাইনাস টি এই বেধের মাঝখানে থাকবে। ঠিক আছে, তাহলে এবার বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ দুটি প্লেটের মাঝখানে বিভব প্রভেদ, তাহলে E0 ডি মাইনাস টি আর হলো ই হলো টি এর মধ্যে আছে, তাহলে ই ইন্টু টি E0 ডি মাইনাস টি। সিম্পলিফাই এখানে করলে E0 ডি মাইনাস টি, তাহলে ই এর ভ্যালু কত? E0 বাই কে ইন্টু টি। ঠিক আছে, তাহলে এখানে হলো E0 যদি কমন নিয়ে নিই তাহলে ডি মাইনাস টি প্লাস টি বাই কে, তাহলে E0 জায়গায় হলো কিউ বাই এপসাইলন 0 এ, এটা বেরোচ্ছে। তাহলে সি ইকুয়ালস টু হলো কিউ বাই ভি, তাহলে এপসাইলন 0 এ ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ঠিক আছে, এবার স্পেশাল কেসে যখন হলো টি ইকুয়ালস টু হলো ডি হবে, অর্থাৎ কিনা স্ল্যাবের বেদটা যখন হলো পুরোপুরি যখন হলো একদম আড়াআড়িভাবে ভেতরে ঢুকে যাবে তখন হলো ডি ইকুয়ালস টু হলো টি হয়ে যাবে। তাহলে ডি ইকুয়ালস টু টিতে হলো কি দাঁড়াবে? এখানে একটা ভ্যালু হলো এই যেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে টি বাই কে শুধু থাকবে ওখানে, টি বাই কে, টি এর ভ্যালু হলো ডি, তাহলে হলো এপসাইলন 0 এ বাই ডি ইন্টু কে, তাহলে কি কে হলো ইন্টু C0। ঠিক আছে, কে ইন্টু C0, তাহলে কে হলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে কি ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য রেশিও অফ দ্য ক্যাপাসিটেন্স। ঠিক আছে, রেশিও অফ দ্য ক্যাপাসিটেন্স কোনটা? একটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটার, একটা হলো ডাইলেকট্রিকের ক্যাপাসিটার। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এটা গেল ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। এবার দেখি আমরা কম্বিনেশন, তার মানে যদি কম্বিনেশন অফ ক্যাপাসিটার, এর মধ্যে তোমরা হলো সিরিজ আর প্যারালাল পড়েছো, তাহলে সিরিজ আর প্যারালালের যদি হলো আমি কম্বিনেশন দেখি,
তার মানে কি যে সিরিজে যদি হলো কতগুলো প্লেট যুক্ত করি তাহলে কি হবে, তাহলে তিনটি ক্যাপাসিটার যাদের ক্যাপাসিটেন্স হলো C1 C2 C3 তাদের হলো সিরিজে কানেক্ট করা আছে। কিভাবে কানেক্ট করব, আমি এটাকে হলো পজিটিভ দিলাম, যদি এটাকে পজিটিভ দিই এটাকে নেগেটিভ চার্জ ইনডিউসড হবে। এই পুরোটা কিন্তু হলো ইনসুলেটেড, এই যে এটার মধ্যে হলো চার্জটা থাকবে, ঠিক আছে। দ্বিতীয়টার জন্য কী হবে, দ্বিতীয়টা এখানে পজিটিভ নেগেটিভ করলে পরেরটাতে হলো পজিটিভ চার্জ ইনডিউসড হবে, এরকম এটা এরকম আলাদা, ঠিক আছে। তাহলে এটার জন্য V1 V2 V3 হলো পোটেনশিয়াল ড্রপ হবে এগেনস্ট দ্য ক্যাপাসিটেন্স। তাহলে প্রথমটার বিভব প্রভেদ, প্রথম ক্যাপাসিটারের বিভব প্রভেদ কত হবে, V1 ইকুয়ালস টু Q1/C1। দ্বিতীয়টার জন্য কত হবে Q/C2, পরেরটার জন্য Q/C3। যেখানে হলো তার মানে কি এরকম হাত ধরাধরি করে আছে ক্যাপাসিটেন্সগুলো, এবং হলো তাদের একটা হলো ব্যাটারি পজিটিভ আর হলো অপর এন্ডটা হলো ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্ট করা আছে, V ভোল্টের ব্যাটারি। তাহলে মোট বিভব প্রভেদ কত হবে, তাহলে মোট বিভব প্রভেদ V ইকুয়ালস টু হলো ইন্ডিভিজুয়াল যে বিভব প্রভেদ সাম অফ ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল ড্রপ, তাহলে V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, ঠিক আছে। তাহলে এখানে V1 কত Q/C1 Q/C2 Q/C3, Q হলো এখান থেকে কমন নিয়ে নিলে কী দাঁড়াচ্ছে এখানে CS, তার মানে V/Q ইকুয়ালস টু এইটা, ঠিক আছে। তার মানে এটার বদলে, এই তিনটার বদলে যদি আমি এমন একটা ক্যাপাসিটেন্স দিই যার জন্য হলো বিভব প্রভেদ V হবে এবং চার্জ হলো Q থাকবে, সেটাকে বলছিল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইন সিরিজ কম্বিনেশন, তাই না। তাহলে তিনটার বদলে যদি আমি একটা ক্যাপাসিটেন্স দিই যার জন্য কি হচ্ছে, এখানে হলো বিভবও একই থাকছে, বিভবটাও সেম থাকছে, এবং হলো চার্জটাও হলো Q পরিমাণ হলো চার্জ হলো এটার মধ্যে রয়েছে, সেটাকে বলছে হলো তোমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইন সিরিজ কম্বিনেশন। তাহলে CS ইকুয়ালস টু Q/V, তাহলে এখানে বসিয়ে দিলে 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, ঠিক আছে। এবার যদি এর নাম্বার অফ ক্যাপাসিটর যদি যুক্ত থাকে সিরিজে তাহলে কি হবে, তাহলে এর নাম্বার অফ ক্যাপাসিটর যুক্ত থাকলে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 এমনি করে করতে করতে 1/CN চলে আসবে। মানে রেজিস্ট্যান্সের ঠিক অপোজিট, রেজিস্ট্যান্সে যেমন হলো প্যারালাল কম্বিনেশনে এটা হতো, ক্যাপাসিটেন্স হলো সিরিজ কম্বিনেশনে এটা হবে। এবার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কী হবে, তাহলে এটার ভ্যালুটা কী হবে, অন্য যে সমস্ত ক্যাপাসিটেন্সগুলো যুক্ত হচ্ছে তাদের যে স্মলার ভ্যালুটা তার থেকেও স্মল হবে, তাহলে ছোটো যে ক্যাপাসিটেন্সটা আমার সিরিজে যুক্ত করছে তার থেকেও এর ভ্যালুটা হলো কম হয়ে যাবে। এটা হলো একটা বৈশিষ্ট্য ক্যাপাসিটেন্স ইকুইভ্যালেন্ট সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের যেটা হলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা আসবে, সেটা হলো যেই ক্যাপাসিটেন্সগুলোকে আমি যুক্ত করব সেটা যে ছোটোটা আছে তার থেকেও হলো ছোট হবে, বুঝতে পারলে। আচ্ছা, এটা ট্রাই করবে কোশ্চেনটা। নেক্সট দেখি আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, প্যারালাল কম্বিনেশন। প্রথমে সিরিজ কম্বিনেশন গেল, এবার হলো প্যারালাল কম্বিনেশন, প্লেট হবে না, প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশন তো জানি যে সমস্ত পজিটিভগুলো এক প্রান্ত, সমস্ত নেগেটিভগুলো হলো এক প্রান্ত। এভাবে পজিটিভগুলো হলো ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং নেগেটিভগুলো ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, ঠিক আছে। প্রথমটার হলো Q1 চার্জ আছে, Q2 চার্জ আছে, Q3 চার্জ আছে, এটার ক্যাপাসিটেন্স C1 C2 C3। এবার যদি হলো প্যারালাল কম্বিনেশনে যোগ করি তাহলে Q1 কত হবে, C1V, পোটেনশিয়াল তো একই পাচ্ছি, এটাও যা পাবে এটাও তাই পাবে, এটাও তাই পাবে, তাই না। তাহলে কি বলছে, পোটেনশিয়ালটা হলো একই থাকবে এখানে, শুধুমাত্র হলো টোটাল যে চার্জটা আসছে তার মানে এখান থেকে যেই আধানটা যাচ্ছে এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, আবার মিলে গিয়ে এখান থেকে ব্যাক করে আসছে, তাই না। তার মানে কি লিখতে পারি, Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে এখানে ভ্যালুগুলো বসাও, Q1 C1V C2V C3V, তাহলে C1 প্লাস C2 প্লাস C3 হলো CP। তার মানে কি এই তিনটার বদলে যদি আমি একটা ক্যাপাসিটেন্স ব্যবহার করি যার জন্য পোটেনশিয়াল ড্রপ হলো V হবে এবং মোট আধান হলো Q থাকবে, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি Q ইকুয়ালস টু CP ইন্টু V, ঠিক আছে। তাহলে CPV বসালে CP ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। যদি n নাম্বার অফ ক্যাপাসিটার প্যারালাল কম্বিনেশনে যুক্ত থাকে তাহলে কি হবে, তাহলে n নাম্বার অফ হলো প্লাস CN, যতগুলো যুক্ত থাকবে। এবার দেখো এই সিপির ভ্যালুটা হলো যে কোনো যে বড় যতগুলো ক্যাপাসিটেন্স আমি যুক্ত করব মোট সেটা যে সর্বোচ্চ যে ক্যাপাসিটেন্স আছে তার থেকেও বড় হবে, বুঝতে পারলে। এটার ভ্যালুটা হলো যে সর্বোচ্চ যে ক্যাপাসিটেন্সটা আমি যুক্ত করব তার থেকেও এই ভ্যালুটা বড় হবে, ঠিক আছে। এটা দেখবে আর এই কোশ্চেনগুলো একটু ট্রাই করে দেখো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।